আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্সের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের ২য় অধ্যায় তাপ, তাপমাত্রা এবং চাপ এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানব আজকের ক্লাসে আমরা আমাদের এই পাঠ্য বইয়ের ২য় অধ্যায়ের কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব বা কোন কোন টপিক সম্পর্কে আমরা জানতে পারব। শুরুতে আমরা তাপমাত্রা এবং তাপমাত্রার প্রতীক নিয়ে আলোচনা করব। দেন আমরা তাপমাত্রা পরিমাপের বিভিন্ন যন্ত্রের নাম এবং তাপমাত্রার একক নিয়ে আলোচনা করব। দেন আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেন আমরা পরম শূন্য তাপমাত্রা এবং তাপমাত্রার পরম স্কেল বা তাপমাত্রার পরম মান এই টপিক নিয়ে আলোচনা করব। দেন আমরা এই অধ্যায়ের তাপমাত্রা রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব এবং এই গাণিতিক সমস্যাগুলো কিভাবে অল্প সময়ের মধ্যে সহজে সমাধান করা যায় সেই টেকনিক শিখব। দেন আমরা এই টপিক সম্পর্কে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন আমাদের মিড পরীক্ষা অথবা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, ওই সকল প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করব। শুরুতে আমরা তাপমাত্রা এবং তাপমাত্রার প্রতীক নিয়ে আলোচনা করব। তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে তাপের ফল। আমরা যদি এক বাক্যে তাপমাত্রার সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারবো যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি এবং এই তাপটা যে উৎপন্ন হয় বা এই তাপের ফলে যে ফলটা পাওয়া যায় সেই ফলটাই হচ্ছে তাপমাত্রা। সো আমরা তাপমাত্রার সংজ্ঞা এভাবে দিতে পারি। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা কোনো বস্তুর সংস্পর্শে আনলে তা তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। তাহলে এক কথাই বলতে পারি আমরা যে তাপমাত্রা হচ্ছে তাপের চূড়ান্ত অবস্থা বা ফল। এই তাপমাত্রাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এই টিটাই হচ্ছে তাপমাত্রার কি প্রতীক। তাহলে আমরা বড় হাতের টি এই লেটারটা দ্বারা তাপমাত্রা প্রকাশ করব। আমরা তাপমাত্রা না লিখে কি দ্বারা প্রকাশ করব? আমাদের ইংরেজি বর্ণমালার বড় হাতের টি এই লেটারটা যদি আমরা লিখি তাহলে এটার দ্বারা আমরা বুঝবো যে কি তাপমাত্রা। তাহলে আমরা তাপমাত্রা জানলাম এবং তাপমাত্রার প্রতীক জানলাম। এখন আমরা এই তাপমাত্রার একটি এক্সাম্পল দেখব। যেমন একটা পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ, যেমন পানি অথবা অন্য কোনো তরল পদার্থ হতে পারে, তেল হতে পারে, এই তরল পদার্থ নিয়ে যদি আমরা নিচে গ্যাস বার্নার দ্বারা প্রজ্বলিত করি তাহলে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হওয়ার ফলে এই পাত্রের মধ্যে যে পানি আছে বা তরল পদার্থ আছে, একসময় এই তরল পদার্থের টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? একটি স্কেল ব্যবহার করতে পারি। এই স্কেলটা আমাদের বিভিন্ন ধরনের স্কেল হতে পারে, সেন্টিগ্রেড স্কেল হতে পারে, ফারেনহাইট স্কেল হতে পারে। এখন আমরা এই স্কেলটা যদি পাত্রের যে তরল পদার্থ আছে এই তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করি তাহলে স্কেলে একটা পাঠ পাওয়া যাবে। এই যে স্কেলে নির্দিষ্ট সীমা পর্যন্ত যে পাঠটা আমরা পাবো এটাই হচ্ছে কি তাপমাত্রা। দেন এখন আমরা তাপমাত্রা পরিমাপের বিভিন্ন যন্ত্রের নাম এবং তার একক নিয়ে আলোচনা করব। এখন আসি তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি থার্মোমিটার। তাহলে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আমাদের এই টপিক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি? থার্মোমিটার। এখন কয় ধরনের থার্মোমিটার পাওয়া যায়? সাধারণত 5 ধরনের থার্মোমিটার পাওয়া যায়। আমরা স্ক্রিনে একটি ফিগার দেখতে পাচ্ছি যেখানে 5টি থার্মোমিটার পরপর করে সাজানো আছে। এখন আমরা প্রথম থার্মোমিটারের নাম দিলাম সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল। সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল। এই সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেলকে ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা হয়। ডিগ্রি সি। এই ডিগ্রি সি দ্বারা বুঝবো আমরা এটি সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল। এখন আমরা এই দ্বিতীয় স্কেলটির নামকরণ করব। এই দ্বিতীয় স্কেলটির নামকরণ করলাম আমরা ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল। এই ফারেনহাইট স্কেলের প্রতীক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ডিগ্রি এফ। এই ডিগ্রি এফ দ্বারা
কি বোঝাবে? ফারেনহাইট স্কেলকে বোঝাবে। এখন আমরা এই তৃতীয় স্কেলের নামকরণ করব। এই তৃতীয় স্কেলকে আমরা কেলভিন স্কেল দ্বারা চিহ্নিত করলাম। কেলভিন স্কেল। কেলভিন স্কেলের প্রতীক হচ্ছে কে। এই কে দ্বারা আমরা কেলভিন স্কেল বুঝবো। অর্থাৎ কেলভিন স্কেলের ক্ষেত্রে কোনো ডিগ্রি লেখা হয় না, এই কারণে আমরা কোনো ডিগ্রি ব্যবহার করব না কেলভিন স্কেলের জন্য। এবং এই চতুর্থ স্কেলটাকে আমরা নামকরণ করব রোমার স্কেল হিসেবে। রোমার স্কেল হিসেবে। এই রোমার স্কেলের প্রতীক হচ্ছে ডিগ্রি আর। এই ডিগ্রি আর দ্বারা আমরা রোমার স্কেল বুঝবো। দেন আমরা লাস্টের যে স্কেলটা আছে অর্থাৎ ৫ম নাম্বার যে স্কেল, এই স্কেলটাকে আমরা র্যাঙ্কিং স্কেল হিসেবে চিহ্নিত করলাম। র্যাঙ্কিং স্কেল। এই র্যাঙ্কিং স্কেলকে ডিগ্রি RN দ্বারা প্রকাশ করা হয়। ডিগ্রি RN। এই ডিগ্রি RN দ্বারা আমরা বুঝবো যে এটি র্যাঙ্কিং স্কেল। এখন আমরা এই সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমার স্কেল, র্যাঙ্কিং স্কেল, এই স্কেলগুলোর লোয়ার লিমিট এবং আপার লিমিট অর্থাৎ সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা দেখব, যে কোন স্কেলের সর্বনিম্ন সীমা কত এবং সর্বোচ্চ সীমা কত। এখন স্কেলগুলোর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা কিভাবে নির্ণয় করা হয় বা কিভাবে নির্দেশ করা হয়? আদর্শ হিসেবে পানিকে ধরা হয়েছে এই ক্ষেত্রে সর্বোচ্চ সীমার জন্য এবং সর্বনিম্ন সীমার জন্য। অর্থাৎ পানি থেকে যদি আমরা তাপ অপসরণ করি তাহলে পানি একসময় কি হবে? বরফে পরিণত হবে। এখন এই পানি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা কত তাপমাত্রায় বরফে পরিণত হয়, এই যে বরফে যে পরিণত হওয়ার ক্ষেত্রে এই স্কেলগুলোর যে তাপমাত্রা নির্দেশ করবে ওই তাপমাত্রাটা হবে তার সর্বনিম্ন সীমা বা নিম্ন স্থিরাঙ্ক। এবং পানিকে তাপ দিলে একসময় ফুটতে থাকবে অর্থাৎ বাষ্পে পরিণত হবে। এখন এই বাষ্পের টেম্পারেচার যদি আমরা পরিমাপ করি তখন স্কেলগুলো যে তাপমাত্রা নির্দেশ করবে, যে তাপমাত্রা প্রদর্শন করবে, ওই তাপমাত্রা হবে তার উচ্চ সীমা বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে পানিকে আদর্শ ধরা হয়েছে পানি যে তাপমাত্রায় বরফে পরিণত হয় ওই বরফের টেম্পারেচার যে স্কেলে শো করবে ওই টেম্পারেচারটা হবে ওই স্কেলের জন্য কি সীমা? নিম্ন সীমা বা নিম্ন স্থিরাঙ্ক। এবং পানি যখন তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে ওই বাষ্পের টেম্পারেচার যে স্কেলে শো করবে ওই স্কেলের জন্য ওই সীমাটা হবে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উচ্চ সীমা। তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা জানলাম, যে আপার লিমিট এবং লোয়ার লিমিট কার সাপেক্ষে নির্ণয় করা হয়। এখন আমরা দেখব যে কোন স্কেলের আপার লিমিট কত, লোয়ার লিমিট কত, অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। এই প্রথমে যদি আমরা আসি সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে, সেন্টিগ্রেড স্কেলের জন্য বরফের টেম্পারেচার ধরা হয় 0 ডিগ্রি এবং এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাই হচ্ছে আমাদের সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। এবং বাষ্পের টেম্পারেচার ধরা হয় কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাষ্পে পরিণত হয়। এই কারণে সেন্টিগ্রেড স্কেলের জন্য ঊর্ধ্ব সীমা বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ফারেনহাইট স্কেলের জন্য বরফের টেম্পারেচার হয় কত? 32 ডিগ্রি ফারেনহাইট। এই কারণে এই 32 ডিগ্রিটা হচ্ছে ফারেনহাইট স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক। পানি বাষ্পে পরিণত হয় ফারেনহাইট স্কেলের জন্য হচ্ছে কত? 212 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে। অর্থাৎ ফারেনহাইট স্কেল দ্বারা যদি আমরা বাষ্পের টেম্পারেচার পরিমাপ করি তাহলে তার মান দাঁড়াবে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। এবং বরফের টেম্পারেচার দাঁড়াবে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। এখন যদি আমরা কেলভিন স্কেলের কথা চিন্তা করি তাহলে কেলভিন স্কেলে বরফের টেম্পারেচার কত বা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে কত? 273 ডিগ্রি বা 273 কে এবং আপার লিমিট হচ্ছে 373 কে অর্থাৎ কেলভিন। এখন যদি আমরা রোমার স্কেলের কথা চিন্তা করি, রোমার স্কেলের জন্য বরফের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি রোমার এবং সর্বোচ্চ টেম্পারেচার বা বাষ্পের টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি রোমার। এখন যদি আমরা র্যাঙ্কিং স্কেলের কথা চিন্তা করি, র্যাঙ্কিং স্কেলের জন্য বরফের টেম্পারেচার হচ্ছে 492 ডিগ্রি র্যাঙ্কিন এবং বাষ্পের টেম্পারেচার হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কিং।
তাহলে আমরা 5টি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক জানলাম। আপনারা সবাই এই 5টি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই মানগুলো আপনারা সবাই মুখস্থ রাখবেন, কেননা এই মানগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। আমরা একবার রিভিশন দিই। সেন্টিগ্রেড স্কেলের জন্য আপার লিমিট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং লোয়ার লিমিট বা নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ লিমিট বা উচ্চ স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের জন্য 273 ডিগ্রি সেন্টিগ্রেড নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 ডিগ্রি কেলভিন বা 373 কেলভিন। এবং রোমার স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি রোমার এবং উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি রোমার। র্যাঙ্কিং স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক 492 ডিগ্রি র্যাঙ্কিং এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672 ডিগ্রি র্যাঙ্কিং। আশা করি আপনাদের এই মানগুলো সবাই মুখস্থ আছে, অথবা যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে ফেলবেন। আমাদের এই ডাটাগুলো যখন আমরা অঙ্ক করব এই তাপমাত্রার, তখন আমাদের এই ডাটাগুলো কাজে লাগবে, অথবা যখন আমরা এই তাপমাত্রার এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করব তখন আমাদের এই মানগুলো দরকার হবে মুখস্থ হিসেবে। এখন আমরা আমাদের এই যে 5টি স্কেল নিয়ে আলোচনা করলাম, এই স্কেলগুলোর মধ্যেকার যে সম্পর্ক, এই সম্পর্ক দেখব যে এই 5টি স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে। এই কারণে আমরা একটি চিত্র নিয়েছি যেখানে 4টি স্কেল দিয়েছি। আমরা 4টি স্কেল দ্বারা সম্পর্ক তৈরি করব। আপনারা 4টি অথবা 3টি অথবা 5টি স্কেল দ্বারাও সম্পর্ক তৈরি করতে পারেন, তবে 3টি অথবা 3-এর অধিক হলে ভালো হয় সম্পর্কের জন্য, ঠিক আছে? এই সম্পর্ক তৈরির জন্য একটি সূত্র আছে। আমরা শুরুতে এই সূত্রটি দেখে নিই যে এই সূত্রটি কেমন। আমরা যখন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করব, এই সম্পর্ক তৈরি করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? একটা সূত্র মুখস্থ করতে হবে। আমি এখন আপনাদের সূত্রটি লিখে দিচ্ছি, আপনারা সবাই এই সূত্রটি মুখস্থ করবেন। সূত্রটি হচ্ছে পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়াচ্ছে? পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন সীমা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন সীমা সমান সমান ধ্রুবক। অর্থাৎ সকল স্কেলের জন্য এই সূত্রটি সমান, ইকুয়াল। অর্থাৎ সকল স্কেলের জন্য এই অনুপাতটা সমান। তাহলে অনুপাতটার মধ্যে কি আছে? অনুপাতটার মধ্যে পার্থক্য আছে। এক হচ্ছে পাঠ বলতে আমরা যে কোনো কিছু তাপমাত্রা পরিমাপ করলে যে মানটা পাবো ওইটি হচ্ছে তার পাঠ। যদি আমাদের মানুষের শরীরের কথা বলা হয় যে মানুষের শরীরের টেম্পারেচার কত, মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমাদের এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত আকারে থাকতে পারে যে মানুষের শরীরে স্বাভাবিক টেম্পারেচার কত। মানুষের শরীরে স্বাভাবিক টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটি হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচার। আমাদের এই সূত্রটি অবশ্যই মুখস্থ থাকা লাগবে সবার। তাহলে সূত্রটাই হচ্ছে আমাদের কি? পাঠ। পাঠটি কি জিনিস? অর্থাৎ আমরা কোনো বস্তুর, সেটি তরল হোক অথবা কঠিন হোক, সেটি শীতল হোক অথবা উত্তপ্ত হোক, তার টেম্পারেচার স্কেল দ্বারা যখন আমরা পরিমাপ করব, যে মানটা শো করবে ওই মানটাই হবে ওই স্কেলের জন্য পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্কটা কি? আমরা প্রত্যেকটা স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেখেছি, অর্থাৎ বরফের টেম্পারেচার এবং বাষ্পের টেম্পারেচার ওই স্কেল দ্বারা। এই মানগুলো আমাদের অবশ্যই মুখস্থ থাকা লাগবে। তাহলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত। যেমন যদি সেন্টিগ্রেড স্কেল হয় তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে সেন্টিগ্রেড স্কেলের জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এমন। অর্থাৎ স্কেল ক্ষেত্রে আমাদের তার নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কর যে মানগুলো আছে এই মানগুলো আমাদের এখানে কি করতে হবে? বসাতে হবে, ঠিক আছে? ইজিক্যাল টু ধ্রুবক। ধ্রুবক হচ্ছে এই অনুপাতটা সকল স্কেলের জন্য সমান। তাহলে উপরে কি আছে আমাদের? অনুপাতের উপরে আছে হচ্ছে পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটার পার্থক্য। দেন নিচে আছে হচ্ছে কি? তাদের টেম্পারেচার পার্থক্য, অর্থাৎ সীমার পার্থক্য। ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এদের যে মধ্যকার যে পার্থক্য, এই পার্থক্যটা আমাদের কোথায় হবে? হরে হবে। আর লবে কি হবে? লবে হবে হচ্ছে যে পাঠটা আমরা পাবো মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ভাগ হবে
ওই স্কেলের জন্য তাদের সীমার পার্থক্য। আপনারা সবাই এই সূত্রটি মুখস্থ করবেন। এখন আমরা এই মানগুলো বসাবো। এই মানগুলো বসানোর ক্ষেত্রে আমরা ফিগারে যে 4টি স্কেল দেখতে পাচ্ছি, শুরুতে আমরা এই স্কেলগুলোকে নাম্বারিং করব বা স্কেলগুলোর নাম দিব। প্রথম স্কেলটাকে আমরা ধরলাম যে সেন্টিগ্রেড স্কেল, ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম। দ্বিতীয় স্কেলটাকে আমরা ডিগ্রি ফারেনহাইট দিলাম। 3 নম্বর স্কেলটাকে আমরা কেলভিন স্কেল হিসেবে চিহ্নিত করলাম এবং 4 নম্বর স্কেলটাকে আমরা রোমার স্কেল হিসেবে চিহ্নিত করলাম। আমরা এই 4টি স্কেল দ্বারা কি করব? সম্পর্ক তৈরি করব। ঠিক আছে? আমরা যদি এখানে আরেকটি স্কেল ব্যবহার করতে পারি, আমরা সূত্র এটা দেখাবো যে যদি আরেকটি স্কেল অর্থাৎ র্যাঙ্কিং স্কেলও ব্যবহার করি তাহলে আমাদের এই সম্পর্কটা কেমন হয়। এখন এই সেন্টিগ্রেড স্কেলের জন্য সর্বনিম্ন সীমা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের জন্য সর্বনিম্ন সীমা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের জন্য সর্বনিম্ন সীমা হচ্ছে 273 কেলভিন এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 373 কেলভিন। রোমার স্কেলের জন্য সর্বনিম্ন সীমা হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ সীমা হচ্ছে কত? 80 ডিগ্রি রোমার। ঠিক আছে? আমরা এই 4টা। এখন যদি আমরা আরেকটি স্কেল নিই, যেমন র্যাঙ্কিং স্কেল নিই, সেই র্যাঙ্কিং স্কেলের জন্য আমাদের সীমাটা কেমন হবে? র্যাঙ্কিং স্কেলের জন্য সর্বনিম্ন সীমা হচ্ছে 492 এবং সর্বোচ্চ সীমা হচ্ছে কত? 672। ঠিক আছে? আমরা এই 5টি স্কেল দ্বারাই সম্পর্ক তৈরি করে নিই। শুরুতে আমরা লিখব হচ্ছে উইনো লেখার পরে আমরা এই সূত্রটি লিখব, অর্থাৎ পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সমান সমান ধ্রুবক। এখন আমরা সেন্টিগ্রেড স্কেলের জন্য যেহেতু পার্ট আমরা জানি না, তাহলে সি দ্বারা আমরা কি করব? প্রকাশ করব। সেন্টিগ্রেড স্কেলের জন্য পার্টটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত সেন্টিগ্রেড স্কেলের জন্য? 0। তাহলে আমরা 0 বসালাম। দেন ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত সেন্টিগ্রেড স্কেলের জন্য? 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ইজ ইকুয়াল টু, আমাদের যদি ফারেনহাইট স্কেল হয়, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে পার্ট আমরা যেহেতু জানি না, অঙ্কর ক্ষেত্রে অবশ্যই পার্টটা দেওয়া থাকবে। এখন যেহেতু পার্ট জানি না বা পার্ট আমরা বের করব, এই কারণে আমরা ফারেনহাইট স্কেলের জন্য পার্টটাকে এফ দ্বারা প্রকাশ করব। এফ মাইনাস কত? 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ সীমা হচ্ছে ফারেনহাইট স্কেলের জন্য 212 এবং সর্বনিম্ন সীমা 32। দেন অনুরূপভাবে আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে পার্টটাকে কে দ্বারা প্রকাশ করব? মাইনাস 273 ভাগ হচ্ছে 373 মাইনাস 273 ইজ ইকুয়াল টু, আমাদের রোমার স্কেলের জন্য পার্টটাকে আর দ্বারা প্রকাশ করব, আর মাইনাস 0 ভাগ হচ্ছে কত? 80 মাইনাস 0। এখন যদি আমাদের র্যাঙ্কিং স্কেলের কথাও চিন্তা করি, যদি আমাদের র্যাঙ্কিং স্কেল থাকে তাহলে আর এন দ্বারা র্যাঙ্কিং স্কেলের পার্টটাকে প্রকাশ করব। মাইনাস হচ্ছে কত? 492 ভাগ হচ্ছে আমাদের 672 মাইনাস 492। এটি হচ্ছে আমাদের মূল সূত্র। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের সি থেকে 0 চলে গেলে শুধু সি থাকে, সি দিলাম। নিচে কত থাকতেছে? 100 থাকতেছে, কেন 100 থেকে যদি 0 চলে যায় 100ই থাকে। দেন এখন ফারেনহাইট স্কেলের জন্য এফ মাইনাস 32, উপরে যে হরে যা আছে, লবে যা আছে সেই লবেটা রেখে দিলাম। এখন হরে কত থাকে? 212 থেকে 32 চলে গেলে 180 থাকে। সমান সমান কেলভিন স্কেলের জন্য আমাদের লবে আছে কে মাইনাস 273, লবে রেখে দিলাম। হরে আছে 373 থেকে 273 চলে গেলে 100 থাকে, 100 লিখে দিলাম। এখন রোমার স্কেলের জন্য উপরে শুধু আর থাকে, কেননা আর থেকে 0 চলে গেলে তো 0ই কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ 0-র কোনো ভ্যালু নেই, শুধু আর থাকে। নিচে থাকে হচ্ছে 80 থেকে 0, অর্থাৎ 0, 80ই থাকে। দেন আমাদের র্যাঙ্কিং স্কেলের জন্য আর এন মাইনাস হচ্ছে 492 ভাগ হচ্ছে নিচে কত থাকে? 672 থেকে যদি 492 চলে যায় তাহলে 180 থাকে। দেন আমাদের এইটি হচ্ছে আমাদের স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। এখন আমরা এই সূত্রটাকে আরও ছোট করতে পারি। যেমন নিচে কি আছে? 100 আছে, তারপরে আছে 180, 180, আবার 180। সবগুলোর মধ্যে 10 অর্থাৎ 10 দ্বারা ভাগ করতে পারি, অথবা আমরা কি করতে পারি? 20 দ্বারা ভাগ করতে পারি। এখন যদি আমরা এই প্রত্যেকটার হরকে 20 দ্বারা ভাগ করি তাহলে আমাদের সম্পর্কটা কেমন দাঁড়ায়? আমরা এখানে লিখে দিতে পারি যে
হরকে 20 দ্বারা ভাগ করে পাই, সকল পক্ষে হরকে 20 দ্বারা ভাগ করে পাই। এখন সি মাইনাস 100কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমরা? 5 পাবো, সমান সমান এফ মাইনাস 32 ভাগ হচ্ছে 180কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 9 পাবো, ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ভাগ হচ্ছে কত? 100কে 20 দ্বারা ভাগ করলে 5 ইজ ইকুয়াল টু আর 80কে 20 দ্বারা ভাগ করলে 4, র্যাঙ্কিং স্কেলের জন্য আর এন মাইনাস 292 ভাগ হচ্ছে 180কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি 9। তাহলে এখানে আমরা লিখে দেব যে হরকে 20 দ্বারা ভাগ করে পাই, লিখে দিলাম যে সকল পক্ষে হরকে 20 দ্বারা ভাগ করে পাই। তাহলে সকল পক্ষের হরকে আমরা 20 দ্বারা ভাগ করলাম, 20 দ্বারা ভাগ করলে আমাদের যে সম্পর্কটা দাঁড়াচ্ছে এটি হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এই প্রশ্নটা আমাদের যদি অতি সংক্ষিপ্ত আকারে থাকে শুধু আমরা নিচের লাইনটা লিখে দেব, যদি সংক্ষিপ্ত আকারে থাকে অথবা রচনামূলক আকারে থাকে তাহলে আমরা এই সূত্র থেকে অর্থাৎ এই সূত্র থেকে আমরা এই পর্যন্ত দ্বারা লিখে দিব, তাহলে আমাদের এই তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখানো হয়ে যাবে। আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অথবা মিড পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ 90 থেকে 99% আপনাদের এই পরীক্ষাটা আসার সম্ভাবনা। ঠিক আছে, আপনারা এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে নেবেন যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখন এই সম্পর্কের মধ্যে নিচে প্রত্যেকটা অনুপাতের নিচে একটা মান আছে, দেখেন সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে বা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 5 আছে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 9 আছে, কেলভিন স্কেলের ক্ষেত্রে 5 আছে, রোমার স্কেলের ক্ষেত্রে 4 আছে, র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে কি আছে? 9 আছে। এখন আমরা এই নিচের অনুপাত দ্বারা কি করতে পারবো? কিছু অঙ্কের সমাধান করতে পারবো। আমরা যদি এই নিচের অনুপাতগুলো ব্যবহার করি তাহলে আমরা এই স্কেলগুলোর তাপমাত্রার পার্থক্য বের করতে পারবো। যেমন 5 আছে কার জন্য? সেন্টিগ্রেড স্কেলের জন্য। তাহলে আমরা যদি এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু 5 কেলভিন ইজ ইকুয়াল টু 4 রোমার ইজ ইকুয়াল টু 9 র্যাঙ্কিং লিখি, তাহলে এই যে সূত্রটা তৈরি হলো এই সূত্রটা দ্বারা আমরা কি বের করতে পারবো? তাপমাত্রার পার্থক্যগুলো বের করতে পারবো উক্ত সকল স্কেলের জন্য। ঠিক আছে, তাহলে এই যে আমরা নিচের মানগুলো ব্যবহার করে যে সূত্রটা তৈরি করেছি এই সূত্র দ্বারা আমরা কি করব? তাপমাত্রার পার্থক্য বের করব। যেমন আমি এক্সাম্পল দিব, আপনারা এটি লিখে রাখেন যে এইটা দ্বারা আমরা কি করব? তাপমাত্রার পার্থক্য বের করার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। তাপমাত্রার পার্থক্য বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা তাপমাত্রার পার্থক্যের জন্য ব্যবহার করব। যদি বলা থাকে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। অথবা যদি বলা থাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি কেলভিন, অথবা যদি থাকে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি রোমার, তখন আমরা এই যে নিচের যে ব্র্যাকেটের মধ্যে বা যে বক্সের মধ্যে যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা ব্যবহার করব। যেমন আমাদের যদি থাকে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমরা এই সূত্র থেকে কি জানছি? 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ভাগ হচ্ছে 5, অর্থাৎ ঐকিক নিয়ম 5 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। আমাদের এই প্রশ্নটাও থাকতে পারে অতি সংক্ষিপ্ত আকারে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট। অথবা আমাদের প্রশ্ন থাকতে পারে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি কেলভিন। দেখি আমাদের সূত্রে কি আছে, যেমন বলা আছে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 5 কেলভিন, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে? 5/5 এত কেলভিন। তাহলে 5 কাটাকাটি গেলে কি হয়? অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 কেলভিন। অর্থাৎ সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যের কোনো কি হয় না? পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 ডিগ্রি কেলভিন, এটি হচ্ছে তাপমাত্রার পার্থক্যর জন্য। এটি শুধুমাত্র তাপমাত্রার পার্থক্য প্রকাশ করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। কিন্তু যদি বলা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন স্কেলে প্রকাশ করো, তাহলে আমাদের এভাবে প্রকাশ করতে পারবো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান যেহেতু 1 ডিগ্রি কেলভিন, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 10 ডিগ্রি কেলভিন হবে কিনা? না, এভাবে হবে না। যদি বলা থাকে যে
সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে? তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। অথবা যদি বলা থাকে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য যদি 20 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে? তখন আমরা এই নিচের সূত্র ব্যবহার করব। অবশ্যই পার্থক্য কথাটা উল্লেখ থাকতে হবে। যদি শুধুমাত্র বলে যে 5 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেল বা সেন্টিগ্রেড স্কেল বা রোমার স্কেলে রূপান্তর করো, তখন আমাদের এই মূল সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক দ্বারা আমরা যে সূত্রটা পেয়েছি, এখানে আমি এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দিয়েছি যে সূত্রটা, আমরা এই সূত্র ব্যবহার করে তখন সমাধান করব। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমি। এখন আমি তোমাদের মাঝে পরম শূন্য তাপমাত্রা, তাপমাত্রার পরম স্কেল এবং এই তাপমাত্রার পরম মান বা পরমাণ মানটা যে কি, এই মান নিয়ে আলোচনা করব। শুরুতে আসি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কি? আচ্ছা, তাপমাত্রার যে সর্বনিম্ন মান, যে মানে কোনো গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়, ওই মানটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। যেহেতু এখানে শূন্য আছে, কি শূন্য হবে? কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। কার জন্য শূন্য হবে? তাপমাত্রার কারণে। অর্থাৎ তাপমাত্রার কারণে কোনো গ্যাসের আয়তন যখন শূন্য হবে, যে তাপমাত্রায় এই আয়তনটা শূন্য হবে, ওই মানটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এটার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়, অর্থাৎ যার নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়, কারণ তাহলে গ্যাসের আয়তন এবং চাপ কি হয়? ঋণাত্মক হয়, যা অর্থহীন। সেই নিম্ন তাপমাত্রা, অর্থাৎ কল্পনাযোগ্য সেই নিম্ন তাপমাত্রাকে বলা হয় কি? পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে যার মান হচ্ছে কত? 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আগে অবশ্যই একটা কি আছে? ঋণাত্মক চিহ্ন আছে, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রার সেন্টিগ্রেড স্কেলের মান। ঠিক আছে, এবং অর্থাৎ এই সেন্টিগ্রেড স্কেলের যে মানটা পেয়েছি, এই মানটাকে শূন্য ধরে বিজ্ঞানী কেলভিন নতুন একটি স্কেল আবিষ্কার করেন, যার নাম হচ্ছে কেলভিন স্কেল। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে জিরোতে ধরে তিনি সর্বপ্রথম একটি স্কেল আবিষ্কার করেন, যে স্কেলকে তাপমাত্রার পরম স্কেল বলা হয়, এবং যার মান হচ্ছে কত? 0 কেলভিন। অর্থাৎ কেলভিন স্কেল হচ্ছে তাপমাত্রার পরম স্কেল। তাহলে আমাদের যদি প্রশ্ন থাকে অতি সংক্ষিপ্ত যে তাপমাত্রার পরম স্কেল বলতে কি বোঝো, অথবা তাপমাত্রার পরম স্কেলের নাম কি? তাপমাত্রার পরম স্কেল হচ্ছে দুইটি, একটি হচ্ছে কেলভিন স্কেল আর একটি হচ্ছে র্যাঙ্কিং স্কেল। তবে সাধারণত আমরা কেলভিন স্কেলকে তাপমাত্রার পরম স্কেল হিসেবে ধরব। এখন আমরা এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি জিরোতে রূপান্তর করি, তাহলে ওই মানটা কিসে হয়ে যাবে? পরমে রূপান্তর হয়ে যাবে, তখন পরম স্কেলে চলে যাবে। এখন এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানটাকে জিরো করার জন্য আমাদের কি করতে হবে? তোমরা সবাই বলো তো। -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা জিরো তখনই রূপান্তর করতে পারবো যখন এর সাথে আবার কি করব? 273 যোগ করব। তাহলে আমাদের এই মানটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই মানটা জিরোতে পরিণত হবে। অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলকে যখন আমরা কেলভিন স্কেলে রূপান্তর করব, তখন সেন্টিগ্রেড স্কেলের যে মান থাকবে তার সাথে সবসময় কি হবে? 273 যোগ হবে। তাহলেই সেই মানটা কেলভিনে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি কেলভিন ধরা হয়েছে তাপমাত্রার পরম স্কেলের জন্য, এই কারণে আমাদের সেন্টিগ্রেড স্কেলকে সবসময় কেলভিন স্কেলে যখন আমরা রূপান্তর করে নিব, তখন এই সেন্টিগ্রেড স্কেলের মানের সাথে 273 কি করব? যোগ করব। তাহলে ওই মানটা কি হয়ে যাবে? কেলভিনে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তাপমাত্রার পরম শূন্য তাপমাত্রা আমরা জানলাম, তাপমাত্রার পরম স্কেল। তাহলে তাপমাত্রার পরম স্কেল কি? কেলভিন স্কেল বা র্যাঙ্কিং স্কেল হচ্ছে তাপমাত্রার পরম স্কেল, এবং তার মান হচ্ছে 0 ডিগ্রি কেলভিন বা 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই মানটাকে আমরা সেন্টিগ্রেডেও প্রকাশ করতে পারি, কেলভিনেও প্রকাশ করতে পারি। তবে তাপমাত্রার পরম স্কেল আমরা কেলভিন স্কেল হিসেবেই জানি, এবং তার মানটাও জানলাম। এবং কেন এই কেলভিন স্কেলকে তাপমাত্রার পরম স্কেল বলা হয় এটাও জানলাম, যে কেন? যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড একটা মাইনাস মান, এই মাইনাস মানটাকে জিরো ধরে নতুন একটা স্কেল আবিষ্কার করে বিজ্ঞানী কেলভিন, এবং তার নাম অনুসারে এই কেলভিন স্কেলকে পরম স্কেল বলা হয়, এবং তার নাম অনুসারে এই স্কেলের নামও কেলভিন স্কেল। সো আমরা তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম জানলাম, এবং তাপমাত্রা পরিমাপের যন্ত্র কত ধরনের হতে পারে সেই সম্পর্কে জানলাম। এখন এই যে 5টি
তাপমাত্রার পরিমাপের যন্ত্রের নাম জানলাম। সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমার স্কেল এবং র‍্যাঙ্কিং স্কেল। এইগুলো হচ্ছে তাপমাত্রার একক। অর্থাৎ যদি বলা থাকে তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক আমাদের সেন্টিগ্রেড হতে পারে, ফারেনহাইট হতে পারে, কেলভিন হতে পারে, রোমার হতে পারে অথবা র‍্যাঙ্কিং হতে পারে। তবে এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কি? কেলভিন। আমরা যখন বিভিন্ন অঙ্ক করি তখন আমরা তাপমাত্রার যে স্কেলে দেয়া থাকুক না কেন তাকে আমরা কেলভিন স্কেলে রূপান্তর করে অঙ্কগুলো সমাধান করব। অর্থাৎ সেন্টিগ্রেডে থাকলে তাকে কেলভিনে করব, ফারেনহাইট স্কেলে থাকলে তাকে কেলভিনে রূপান্তর করব। ঠিক আছে, এইভাবে করেই আমরা অঙ্কগুলো সমাধান করব। দেন এখন আমরা বিভিন্ন তাপমাত্রার স্কেলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে যে সূত্রটি পেয়েছি এই সূত্র ব্যবহার করে এই তাপমাত্রা রিলেটেড কিছু সমস্যার সমাধান করব। শুরুতে যে আমাদের অঙ্কটা থাকছে সেই অঙ্কটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে মানবদেহের স্বাভাবিক টেম্পারেচার কত হবে? তাহলে মানবদেহের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই মানটাকে আমাদের সেলসিয়াস স্কেলে রূপান্তর করতে হবে। শুরুতে আমাদের কাছে যে পার্টটা দেওয়া থাকবে, যে ডাটাগুলো দেওয়া থাকবে আমরা এগুলো লিখে নেব, তারপরে ওই নো বা আমরা জানি এভাবে দিয়ে আমরা অঙ্ক সমাধান করব। তো শুরুতে আমরা লিখি যে আমাদের মানগুলো কি দেওয়া আছে। এখানে আমি এফ ব্যবহার করেছি। কেন এফ ব্যবহার করেছি? যেহেতু এই মানটা আমাদের ফারেনহাইট স্কেলে দেওয়া আছে আর আমরা সূত্রেও কি ব্যবহার করেছিলাম, পার্টের ক্ষেত্রে এফ অথবা সি অথবা কে ব্যবহার করেছিলাম। এই বড় হাতের এফ বলতে ফারেনহাইট স্কেলের পার্ট বোঝাচ্ছে। তাহলে ফারেনহাইট স্কেলে এই পার্টটা কত দেওয়া আছে? 98.4 ডিগ্রি ফারেনহাইট এই মানটা দেওয়া আছে। এখন আমাদের সি অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে তার পার্ট কত হবে এটি আমাদের বের করব। ঠিক আছে, এই মানটা আমরা বের করব। তাহলে তোমরা এই ডাটাগুলো দেওয়া থাকলে আগে শুরুতে ডাটাগুলো লিখে নিবা, তারপরে আমরা জানি বা ওই নো বলে শুরু করবা। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা স্কেলগুলোর মধ্যে যে সম্পর্ক তৈরি করে যে সূত্রটা পেয়েছি এই সূত্রটি আমি আমার এক পাশে লিখে নিই। যেমন আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ভাগ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু বাকি দুটি স্কেলও তোমরা লিখে নিতে পারো জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে এটা লেখার কোনো দরকার নেই। আমরা ওই নো দিয়ে কতটুকু লিখব, এই প্রশ্নের মধ্যে যে দুটি স্কেলের কথা বলা থাকবে শুধুমাত্র ওই দুটি স্কেলের অনুপাতগুলো এখানে লিখব। যদি সেন্টিগ্রেড এবং কেলভিনের থাকে তাহলে c/5 ইজ ইকুয়াল টু k মাইনাস 273/5 এতটুকু লিখব। যদি থাকে যে কেলভিন এবং ফারেনহাইট স্কেল তখন আমরা লিখব f মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273/5। ঠিক আছে, মানে যে দুইটি স্কেলের কথা বলা থাকবে প্রশ্নে শুধুমাত্র আমরা ওই দুটি স্কেলকেই এই উইনো আকারে লিখব। তাহলে উইনো ইজ ইকুয়াল টু আমরা কি লিখব? c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9 এতটুকুই লিখব। ঠিক আছে, বা এখন আমরা যেহেতু সিটা বের করব তাহলে সি কে সি আকারে রেখে দিলাম ভাগ 5 ইজ ইকুয়াল টু এফ। এফ এর মানটা কত দেওয়া আছে? 98.4 মাইনাস 32 ভাগ হচ্ছে কত? 9। এখন আমরা এটা সমাধান করতে পারি খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে। তখন আমরা সি ইজ ইকুয়াল টু কত পাবো? আমরা ক্যালকুলেটরে সমাধান করে দেখি যে সির মান আমাদের কত আসে। আমাদের মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 36.9 এত ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমাদের এই অঙ্কটা অন্যভাবে থাকতে পারে যে মানবদেহের স্বাভাবিক টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে তার মান কত হবে অথবা রোমার স্কেলে তার মান কত হবে। আশা করি আপনারা অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আপনারা নিজে একটু বাসায় প্র্যাকটিস করেন। যেহেতু আমি সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর করে দেখিয়েছি, আপনারা অন্য অন্য স্কেলেও রূপান্তর করে দেখবেন যে কেলভিন স্কেলে তার মান কত আসে, রোমার স্কেলে তার মান কত আসে, র‍্যাঙ্কিং স্কেলেও তার মান কত আসে। আপনাদের এটি হোমওয়ার্ক হিসেবে থাকলো। ঠিক আছে, দেন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। দেন আমাদের দ্বিতীয় নাম্বার যে অঙ্কটি সেটি হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ দিবে। অথবা আমাদের এই প্রশ্নটা এভাবে হতে পারে যে এমন একটি তাপমাত্রা বের করো যা ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড স্কেলে সমান পাঠ দেয়। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই তাপমাত্রা রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমাদের এই অঙ্কটা আসার সম্ভাবনা 99% অর্থাৎ 99% সম্ভাবনা থাকবে আপনাদের এই অঙ্কটা আসার জন্য। এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অনেক বছর কিন্তু এই অঙ্কটা সালে এসেছে। ঠিক আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে যে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ দিবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, শর্তটি দেওয়া আছে গিভেন, আমাদের দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এফ
অর্থাৎ এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান হবে। তো এই কারণে আমরা কি করেছি, সি ইজ ইকুয়াল টু এফ। উই নো আমরা জানি, উই নো আমরা জানি, আমরা কি জানি, সি ভাগ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9, আমরা এটি জানি। এখন সির জায়গায় আমরা এফ বসাবো অথবা এফ এর জায়গায় আমরা সি বসাবো, যে কোনো একটা বসালেই হবে। তাহলে সির জায়গায় আমরা এফই বসাই, তাহলে এফ ভাগ হচ্ছে কি 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এখানে আমরা যদি খুব সহজে সমাধান করি তাহলে আমরা অঙ্কটির থেকে আমরা এফ এর মানটা বের করতে পারবো। আমরা ক্যালকুলেশন করে দেখি যে এফ এর মানটা কত আসে। তাহলে আমরা ক্যালকুলেশন করে যে মানটি পাচ্ছি সেই মানটি হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু মাইনাস 40 এত ডিগ্রি সেন্টিগ্রেড অথবা মাইনাস 40 এত ডিগ্রি ফারেনহাইট। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্কটি খুবই ছোট। আশা করি আপনারা সহজে অঙ্কটি সমাধান করতে পারবেন। দেন এখন আমরা পরবর্তী আরেকটি অঙ্ক করব, সেটি হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট হবে। এই অঙ্কটি খুবই ছোট এবং 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের এই অঙ্কটা থাকতে পারে। তাহলে এটি আমি পূর্বেই আলোচনা করেছি যে আমরা তাপমাত্রার সম্পর্ক থেকে যে নিচের হরে একটা সবগুলো স্কেলের ক্ষেত্রে হরে একটি মান পেয়েছিলাম, এই মান দ্বারা আমরা খুব সহজে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট বা 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি কেলভিন বা রোমার ইত্যাদি সহজে বের করতে পারবো। সেই সম্পর্কটি কেমন ছিল আমি একটু আপনাদের ডান সাইডে লিখে দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের ছিল 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট সমান 5 ডিগ্রি কেলভিন ইজ ইকুয়াল টু 4 ডিগ্রি রোমার ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি র্যাঙ্কিং। এই সম্পর্ক থেকে আমরা খুব সহজে 1 ডিগ্রিকে, অর্থাৎ যদি 1 আকারে থাকে কোনো স্কেলের মান, যেমন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি ফারেনহাইট বা 1 ডিগ্রি কেলভিন বা 1 ডিগ্রি রোমার বা 1 ডিগ্রি র্যাঙ্কিং থাকে, তখন আমরা এই 1-এর ক্ষেত্রে আমরা বা পার্থক্যর ক্ষেত্রে আমরা এই সূত্র দ্বারা অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে আমাদের একটা উই নো আমরা কি জানি, খুব সহজ, দেখেন উই নো। এই অঙ্কটা সমাধান হচ্ছে উই নো আমরা জানি 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9/5 এত ডিগ্রি ফারেনহাইট। এখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের অন্যভাবে অঙ্কগুলো থাকতে পারে। যদি বলা থাকে যে কোনো একটি বস্তুর তাপমাত্রা পার্থক্য সেন্টিগ্রেড স্কেলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে তার তাপমাত্রার পার্থক্য কত হবে, তখন আমরা লিখব যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 ডিগ্রি কেলভিন, অতএব 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু কত, 10 ডিগ্রি কেলভিন। এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের জন্য, ঠিক আছে। অথবা যদি থাকে বলা যে কোনো একটি বস্তুর তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট স্কেলে 160 ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে তার মান কত হবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে পারবো। পরবর্তী অঙ্কে চলে যাই। এখন যে অঙ্কটি করব সেটা হচ্ছে কোনো একটি বস্তুর তাপমাত্রার পার্থক্য সেন্টিগ্রেড স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে। একটু আগেই যেটা আলোচনা করেছি যে আমাদের যে সূত্রটা দ্বারা পূর্বের অঙ্কটা করেছি ওই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। কেন অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু আমাদের এখানে তাপমাত্রার পার্থক্যর কথা বলা আছে, যে কোনো একটি বস্তুর তাপমাত্রার পার্থক্য সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে, ঠিক আছে। যেহেতু আমাদের কি চেয়েছে, ফারেনহাইট এবং কেলভিন স্কেল চেয়েছে, যেহেতু আমরা জানি তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, অর্থাৎ যেই মানটা সেন্টিগ্রেড স্কেলে যা থাকবে কেলভিন স্কেলও ঠিক সেম মান। তাহলে ফারেনহাইট স্কেলের মানটা আমরা আগে বের করে নিই। উই নো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9/5 এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে আমাদের সেন্টিগ্রেড স্কেলের মানটা কত আছে, 20 ডিগ্রি। অতএব 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান তাহলে এখানে ঐকিক নিয়ম 20 × 9/5 এত ডিগ্রি ফারেনহাইট। আমাদের এটি ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক্যালকুলেশন করে মানটি পাচ্ছে হচ্ছে 36 এত ডিগ্রি ফারেনহাইট। আমাদের এই ফারেনহাইট স্কেলের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কেলভিন স্কেলে কত হবে, কেলভিন স্কেলে সেম একই থাকবে, যেহেতু তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যেহেতু আমরা জানি যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 5 ডিগ্রি কেলভিন,
এই কারণে তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে যেহেতু কেলভিন স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল সমান, এই কারণে সেন্টিগ্রেড স্কেলের যে মানটা ওই মানটাই কেলভিন স্কেলের জন্যই থাকবে। দেন এখন আমি আরেকটি অঙ্ক করব এবং এই তাপমাত্রা রিলেটেড সর্বশেষ যে অঙ্কটি সেটি হচ্ছে কোনো একটি বস্তুর তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে 60 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। একটি গুরুত্বপূর্ণ থার্মোমিটার বা একটি ভুল থার্মোমিটারে তার পাঠ কত হবে যখন উক্ত থার্মোমিটারটি বরফ এবং বাষ্পে যথাক্রমে 2 ডিগ্রি এবং 98 ডিগ্রি পাঠ দেখায়। আমরা এই অঙ্কটি কিভাবে করতে পারি? আমাদের যেহেতু একটা ত্রুটিপূর্ণ বা ভুল থার্মোমিটারের কথা বলা আছে, এই ক্ষেত্রে আমরা আমাদের যে সূত্রটা জানি ওই সূত্র দ্বারা আমাদের এই অঙ্কটা করতে পারবো না। আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের মূল সূত্র অ্যাপ্লাই করতে হবে। মূল সূত্রটি কি ছিল? পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটি সহজে সমাধান করতে পারবো। শুরুতে আমরা দেখি যে আমাদের কি ডাটা দেওয়া আছে। গিভেন আমাদের দেওয়া আছে যে সেন্টিগ্রেড স্কেলের পার্টটা সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তার পাঠ কত হবে? আমরা ধরে নিই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ ইজ ইকুয়াল টু এক্স। লেট মনে করি ত্রুটিপূর্ণ বা ত্রুটিপূর্ণ ইজ ইকুয়াল টু এক্স এবং তার নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে কত? 2 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া আছে 98 বা 98 ডিগ্রি। যেহেতু মানগুলো দেওয়া আছে আমাদের কিসের মান বের করতে হবে? এই এক্স এর মানটা বের করতে হবে। আমরা এক্স এর মানটা খুব সহজে পেয়ে যাব। তাহলে এই অঙ্কটি করার জন্য আমি বলেছি যে আমাদের মূল সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখব উই নো, আমরা কি জানি? পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সমান সমান কনস্ট্যান্ট। সো আমরা শুরুতে আমরা সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে দিই। সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের সি অর্থাৎ সির মান আমাদের দেওয়া আছে 60, পার্টটা দেওয়া আছে কত? 60 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি সেন্টিগ্রেড স্কেলের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা জানি সেন্টিগ্রেড স্কেলের জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলাম। ভাগ হচ্ছে এখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা পার্টটা ধরে নিয়েছি কি? এক্স। এই ক্ষেত্রে আমরা এক্স ব্যবহার করলাম মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত দেওয়া আছে? তাহলে আমাদের এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য কি দেওয়া আছে? সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ বরফের যে তাপমাত্রা সেটি অর্থাৎ 2 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের সর্বনিম্ন টেম্পারেচার এবং বাষ্পের যে তাপমাত্রা দেওয়া আছে এটি হচ্ছে সর্বোচ্চ টেম্পারেচার অর্থাৎ 98। এটি সর্বোচ্চ টেম্পারেচার এবং সর্বনিম্ন টেম্পারেচার 2 ডিগ্রি। বা আমরা সমাধান করি 60 ভাগ হচ্ছে 100 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 ভাগ হচ্ছে 96। বা আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে খুব সহজে এক্স এর ভ্যালু একটা পাচ্ছি। তাহলে আমাদের এক্স এর ভ্যালু পেয়েছি কত? 59.6 এত ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরকমের কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলা থাকে তাহলে আমরা এই মূল সূত্র দ্বারা অঙ্কগুলো সমাধান করব। এখন আমরা দেখব যে আমাদের এই যে টপিক নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসে অর্থাৎ তাপমাত্রা নিয়ে, এই তাপমাত্রা রিলেটেড যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা মিড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমাদের প্রশ্ন থাকতে পারে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? অতি সংক্ষিপ্ত আকারে বা সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটা থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। দেন আমাদের থাকতে পারে যে তাপমাত্রার পরম স্কেল বলতে কি বুঝো? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। থাকতে পারে যে পরম বা পুরমান তাপমাত্রা বলতে কি বুঝো? এই পরম বা পুরমান তাপমাত্রা বলতে কি বুঝো? এটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ তাপমাত্রার পরম মান বা পুরমান তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে বোঝায়। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা হচ্ছে তাপমাত্রার পরম মান বা পুরমান মান। তারপরে যে তাপমাত্রা কাকে বলে এটি আমরা জেনেছি। দেন হচ্ছে তাপমাত্রা পরিমাপের স্কেলগুলোর নাম, যে 5টি স্কেল আমরা জেনেছি। দেন থাকতে পারে আমাদের প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আছে, তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক দেখাও। এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্ত আকারে অথবা অতি সংক্ষিপ্ত আকারে যদি থাকে শুধুমাত্র আমরা শেষে যে সম্পর্কটা অর্থাৎ C/5 ইজ ইকুয়াল টু F - 32/9 এই যে
এই রিলেটেড যে অনুপাত দ্বারা যে সম্পর্কটা পেয়েছিলাম শুধু এই একটা লাইন লিখে দিব। যদি সংক্ষিপ্ত আকারে থাকে তাহলে এই সূত্রটা প্রমাণ করেছি কিভাবে এটি সম্পূর্ণ অংশ দিতে হবে। ঠিক আছে? মোটামুটি ছিল আমাদের এই টপিক থেকে যে তাপমাত্রা রিলেটেড এই প্রশ্নগুলো এবং যে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখলাম অর্থাৎ যে ম্যাথগুলো দেখলাম এইখান থেকেও আমরা একটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে অথবা এই প্রশ্নগুলোর মধ্য থেকে ২-১ টি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। সো আপনারা গুরুত্ব সহকারে নিবেন। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়ের নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।